দেখো মিউচুয়াল ইন্ডাকশন মানে নাম দেখেই তো মনে হচ্ছে সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। সেলফ হচ্ছে যখন একটা কয়েল নিজের কারেন্ট চেঞ্জ করার জন্যই, চেঞ্জ হওয়ার জন্যই এর মধ্যে ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ হওয়া। কি বললাম? যখন নিজের কারেন্ট, কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যদি চেঞ্জ হয়, যদি বাড়ে বা কমে, তাহলে এখানে ইনডিউসড কারেন্ট হয়। সেলফ ইন্ডাকশন এটাই ছিল। আমি এই কারেন্টকে বাড়াচ্ছি, বলতো ইনডিউসড কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? অপোজিট ডিরেকশন হবে। তাহলে এটাকে আমরা বলছি ইনডিউসড কারেন্ট, স্মল আই। এবার একই রকম ভাবে একই ডিরেকশনে কারেন্ট, আমি কারেন্টটাকে যদি কমাই, তখন ইনডিউসড কারেন্ট তাহলে সেম ডিরেকশনেই হয়। এটা আগের দিনই হয়েছিল। এই বিষয়টা কি ছিল? এই বিষয়টা ছিল সেলফ ইন্ডাকশন। নিজের কারেন্টের চেঞ্জের জন্যই নিজের মধ্যেই ইনডিউসড ইএমএফ হচ্ছে। আর এখানে মিউচুয়াল ইন্ডাকশন, এবার কিন্তু একটা ব্যাপার না, দুটো কয়েলের ব্যাপার। এখন দুটো কয়েল থাকবে। দেখো এই একটা সাপোজ কয়েল, পাশে আরেকটা রাখা কয়েল। একটা কয়েলের মধ্যে যদি আমি কারেন্ট চেঞ্জ করি, তার মানে তুমি এটার সঙ্গে একটা ব্যাটারি লাগিয়ে, একটা সুইচ লাগিয়ে, সুইচটাকে যে মুহূর্তে অন করছো সেই মুহূর্তে কারেন্ট চেঞ্জ হবে। এইটার কারেন্ট চেঞ্জ হলে এখান থেকে তো ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে এই ফ্লাক্সটাও তাহলে চেঞ্জ হবে, তো নাম্বার অফ ফ্লাক্স চেঞ্জ হবে। এই ফ্লাক্স গুলো আবার পাশে যে রাখা আছে কয়েলটা, এর মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে এই ফ্লাক্স গুলো যখন এর মধ্যে দিয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়েও ফ্লাক্স চেঞ্জ হবে। কারেন্ট চেঞ্জ হলে নাম্বার অফ লাইনস অফ ফোর্স এগুলো চেঞ্জ হবে। তাহলে এর মধ্যে যদি ফ্লাক্স চেঞ্জ হয়, কোনো কয়েলের মধ্যে যদি ফ্লাক্স চেঞ্জ হয়, সেখানে ইনডিউস ইএমএফ হয়। তাহলে এটার মধ্যে কারেন্ট বাড়ালেই এটার মধ্যেও ইনডিউস ইএমএফ হবে। দেখো এদের মধ্যে কিন্তু কানেকশন নেই কোনো। এটার মধ্যে যদি আমি কারেন্ট চেঞ্জ করি, আই চেঞ্জ করি, বাড়াই বা কমাই, তখন এটার মধ্যে ইনডিউস কারেন্ট হচ্ছে, অর্থাৎ ইনডিউস ইএমএফ হচ্ছে। এই বিষয়টাকে বলি আমরা মিউচুয়াল ইন্ডাকশন। আবার তুমি এইটার মধ্যে যদি কারেন্ট চেঞ্জ করো, তাহলে তখন এটার মধ্যে ইনডিউস কারেন্ট হবে। বুঝতে পারছো? মনে করো এটার কারেন্ট আই এইদিকে আমি বাড়াচ্ছি। এই আই বাড়ানোর জন্য এর জন্য যে ফ্লাক্স, কয়েলের যে ফ্লাক্স, সেটা কোন দিকে থাকবে? এই দিকে। এই কয়েলের ফ্লাক্স আরেকটা কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়েও ফ্লাক্স বাড়ছে, তাহলে এর মধ্যে দিয়েও ফ্লাক্স বাড়ছে। তাহলে এর মধ্যে দিয়ে যদি ফ্লাক্স বাড়ে, ইনক্রিজ করে, যদি কয়েলের ফাই যদি ইনক্রিজ করে এই ডিরেকশনে, তাহলে ইনডিউস ফ্লাক্স হবে একটা। ইনডিউস ফ্লাক্স হবে কোন ডিরেকশনে? এটা ইনক্রিজ করছে, অপোজিট ডিরেকশনে ইনডিউস ফ্লাক্স হয়। ইনডিউস ফ্লাক্স অপোজিট ডিরেকশনে হওয়ার জন্য এটার মধ্যে একটা কারেন্ট হবে। তাহলে অপোজিট ডিরেকশনে ইনডিউস ফ্লাক্স এইদিকে, এটার ইনডিউস ফ্লাক্স এইদিকে, এইদিকে হওয়ার জন্য এটার মধ্যে ইনডিউস কারেন্ট হবে। সেই ইনডিউস কারেন্টের ডিরেকশন তাহলে হবে এই ডিরেকশন। দেখো যখন আমি কারেন্ট এদিকে পাঠাচ্ছি, তখন ইনডিউস কারেন্ট যেটা উল্টো দিকে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে একটা কয়েলে আমরা কারেন্টের চেঞ্জ করলে আরেকটা কয়েলের মধ্যে আমরা ইনডিউস কারেন্ট পাচ্ছি। এই ফেনোমেনাটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। হ্যাঁ, আর এই দুটো কয়েলের মধ্যে একটা কয়েলকে আমরা বলি প্রাইমারি কয়েল, একটাকে বলি সেকেন্ডারি কয়েল। কোনটা প্রাইমারি কয়েল? যেটার মধ্যে আমরা কারেন্ট চেঞ্জ করি সেটা প্রাইমারি কয়েল, আর যার মধ্যে ইনডিউস হয় সেটাকে আমরা সেকেন্ডারি কয়েল বলি। বুঝতে পারছো? তাহলে আমি বলতে পারি এটা প্রাইমারি কয়েল পি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল এস কয়েল। প্রাইমারি কয়েলের কারেন্ট চেঞ্জ করলে সেকেন্ডারি কয়েলে ইনডিউস ইএমএফ হয়। দিস ফিনোমেনা ইজ কল্ড মিউচুয়াল ইন্ডাকশন। বুঝতে পারছো? তাহলে when, এবার লিখি, when current changes in primary coil, then flux linked with secondary coil also changes. তাহলে সেকেন্ডারি কয়েলের ফ্লাক্স চেঞ্জ হবে, and so and EMF is induced in secondary coil. This phenomenon is called mutual induction. This phenomenon is called mutual induction. তাহলে আমরা দেখো মিউচুয়াল ইন্ডাকশনের ডেফিনেশন আমরা দিলাম। একটা কয়েলের কারেন্ট চেঞ্জ করলে আরেকটা কয়েলে ইনডিউস ইএমএফ হয়। This phenomenon is called mutual induction. কারণ আমি যখন একটা কয়েলে কারেন্ট চেঞ্জ করব, পাশের কয়েলেও ফাই চেঞ্জ হবে। তো পাশের কয়েলে ফাই চেঞ্জ হলে পাশের কয়েলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবেই। তাহলে
এই ফেনোমেনাটাই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। তাহলে মিউচুয়াল ইন্ডাকশন আমরা জাস্ট ডেফিনেশনটা আমরা দিলাম। এখন তোমরা সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে একটা টার্ম পড়েছিলে, সেলফ ইন্ডাকটেন্স বা কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন, এল ছিল। বলো তো এল এর ইউনিটটা জানি কি ছিল? এমনি ছিল না? হ্যাঁ, এটা একটা কয়েলের সেলফ ইন্ডাকটেন্স আমরা বলতাম। এইবার এখানেও এরকম একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে যেটা নাকি দুটো কয়েলের উপর ডিপেন্ড করবে, একটা পেয়ারের উপর ডিপেন্ড করবে। ওটা ছিল সেলফ ইন্ডাকটেন্স, এখানে বলবো আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্সের ইন্ডাকটেন্স একটা কয়েলের ব্যাপার, মিউচুয়াল ইন্ডাকটেন্স কিন্তু দুটো কয়েলের ব্যাপার, দুটোর মিলে হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, একটা ভ্যালু। হ্যাঁ, তাহলে এবার আমরা ঠিক ওই রকমই একটা কনস্ট্যান্ট টার্ম পড়তে চাচ্ছি, মিউচুয়াল ইন্ডাকটেন্স। দেখো, coefficient of mutual induction or mutual inductance, coefficient of mutual induction or mutual inductance। তুমি দুটো কয়েল নিলে, এই একটা কয়েল সার্কুলার কয়েল নিতে পারো, তুমি ইন্ডাক্টর নিতে পারো, মানে সলিনয়েড নিতে পারো, যা ইচ্ছা। এটা মনে করো প্রাইমারি কয়েল, এটা মনে করো সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের কারেন্ট I1, সেকেন্ডারি কয়েল এটা 1 নম্বর কয়েল, প্রাইমারি কয়েল হচ্ছে 1 নম্বর কয়েল, সেকেন্ডারি কয়েল হচ্ছে 2 নম্বর কয়েল। আমি বলছি I1 হচ্ছে প্রাইমারি কয়েলের কারেন্ট। প্রাইমারি কয়েলের জন্য এটার মধ্যে একটা ফ্লাক্স থাকবে, সেটাকে নাম দেব φ2। পাশেই তো রাখা না, এখান থেকে যদি ফ্লাক্স বের হয় সেই ফ্লাক্স তো এটার মধ্যে যাবে। আমি ধরে নিচ্ছি যখন আমি I1 কারেন্ট দিচ্ছি প্রাইমারি কয়েলে, সেকেন্ডারি কয়েলের ফ্লাক্স φ2। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? I যদি বাড়ে তাহলে φ-ও বাড়বে, φ2 বাড়বে। I বাড়া মানে B বাড়া। এখানে বলো তো B কোন দিকে? এই কারেন্টের জন্য B এই দিক, B এই দিক মানে ফাই কয়েল এই দিক, তারপরে এটার মধ্যেও ফাই কয়েল এই দিক। I যদি ইনক্রিজ করে B বাড়বে, B বাড়লে ফাই বাড়বে, ফাই বাড়লে এখানে ইনডিউস ইএমএফ হবে। তাহলে মোট কথা I1 আর φ2 এরা ডাইরেক্টলি প্রপোর্শনাল। লেট কারেন্ট ইন coil 1 equal to I1 and flux linked with coil 2 equal to φ2। একটু লিখে নিলাম, কারেন্টটা কার? প্রাইমারির। ফ্লাক্সটা কার? সেকেন্ডারির। সেকেন্ডারির ফ্লাক্স অবশ্যই প্রাইমারির কারেন্টের উপর ডিপেন্ড করবে এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এইখানে তাহলে আমি φ2 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে, আগের মতোই ওখানে লিখতাম এম এল দিয়ে, এখানে লিখবো ক্যাপিটাল এম দিয়ে, MI1। এইখানে যে কনস্ট্যান্ট লেখা হলো M, ফায়ার M ইকুয়াল টু φ2 বাই I1 is called mutual inductance of two coils, মানে পেয়ারের জন্য। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা বুঝলাম M is equal to φ2 বাই I1। আচ্ছা, তোমাদের মনে পড়ে L কি লেখা হয়েছিল? L is equal to ফাই বাই I লেখা হয়েছিল না? এই ফাইটা কার ফাই? যার কারেন্ট তারই ফাই। I ও এটার, ফাই ও এইটারই, সেই জন্য এটা সেলফ ইন্ডাকটেন্স। আর এখানে দেখো ফাই হচ্ছে সেকেন্ডারির আর I কার? প্রাইমারির। আর এই জন্য এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স বা কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন M। ওখানে যে L কনস্ট্যান্ট ছিল ঠিক এরকম, ওই রকমই একটা কনস্ট্যান্ট এখানে M। দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্স M কার কার উপর ডিপেন্ড করে আর কার কার উপর ডিপেন্ড করে না? আগের দিনের পড়া মনে আছে? বলো তো L ইকুয়াল টু ফাই বাই I ছিল, এখানে L ফাই এর উপর ডিপেন্ড করতো কি করতো না? L ফাই এর উপর ডিপেন্ড করে না, L I এর উপরেও ডিপেন্ড করে না। যেমন নাকি রেজিস্ট্যান্স ভোল্টেজ কারেন্টের উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে না, যেমন নাকি ক্যাপাসিট্যান্স চার্জ ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, তেমন ভাবেই সেলফ ইন্ডাকটেন্স ফাই I এর উপর ডিপেন্ড করে না। L কার উপর ডিপেন্ড করে? আগে লিখে দেওয়া আছে, একটা কথা লেখা হয়েছিল ডাইমেনশনাল প্যারামিটার। ডাইমেনশনাল প্যারামিটার ওখানে এরিয়া শুধু না, নাম্বার অফ টার্নস, শেপ, হ্যাঁ সবকিছু মিলে ডাইমেনশনাল প্যারামিটার লিখে সবকিছু বোঝায়। ডাইমেনশনাল প্যারামিটার আরেকটা লেখা হয়েছিল মিডিয়াম।
এল হচ্ছে ডাইমেনশনাল প্যারামিটার আর মিডিয়ামের উপর ডিপেন্ড করে। এখানেও এম ও তাই। এই দুটো কয়েলের পজিশন কত দূরে আছে, এরা ফ্লাক্স পুরোপুরি লিংক হচ্ছে কি হচ্ছে না তার উপরেও এম ডিপেন্ড করবে। বা এদের ওরিয়েন্টেশন কেমন, কোন কয়েলকে তুমি কিভাবে রেখেছো, একটা কয়েল ভেবে রেখেছো আরেকটা কয়েলকে এভাবে রেখেছো, দেখো কয়েলের ওরিয়েন্টেশন এর জন্য এম আলাদা হবে। বুঝতে পারছো? তাহলে এখানে এম does not depend on phi and I, but M depends on coils and orientation of the coils and medium তো আছেই। তাহলে M does not depend on phi and I। এটা আমি স্পেশালি লিখে দেই কেন, phi I এর সঙ্গে তো M রিলেটেড, phi by I M, মানে সবারই ভুল হওয়ার চান্স থাকে যে phi এর উপর আর I এর উপর ডিপেন্ড করে। সেই জন্যই আমি স্পেশালি এটা লিখে দেই যে M কিন্তু কখনোই phi I এর উপর ডিপেন্ড করে না, but depends কার উপর ডিপেন্ড করে, on the dimensional parameter of two coils, comma তারপরে orientation মানে কিভাবে রাখা আছে, কত অ্যাঙ্গেলে রাখা আছে, of coils and medium। এই কয়টা বিষয়ের উপর এম ডিপেন্ড করে। বুঝতে পারছো? এবার এম কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? এল কি কোয়ান্টিটি ছিল, তাহলে এম ও স্কেলার কোয়ান্টিটি। এবার ইউনিট অফ এম, দেখো ইউনিট অফ এম, এম ইকুয়াল টু আমরা জানি phi2 by I1। কেউ যদি বলে আমি phi1 লিখলাম, তাহলে নিচে কি লিখবো, I2 লিখবো। phi1 লিখলে I2, phi2 লিখলে I1, একই জিনিস, একটার কারেন্ট আরেকটার ফ্লাক্স, এটাই এম। হ্যাঁ, তাহলে ইউনিট দেখো তো, phi এর ইউনিট কি, ওয়েবার পার অ্যাম্পিয়ার। তাহলে এম এর ইউনিট দাঁড়াচ্ছে আমাদের ওয়েবার পার অ্যাম্পিয়ার। আর এইটাকে কি বলে জানি, হেনরি, এটাই হেনরি। তাহলে এটার ইউনিটও হেনরি। এবার দেখো, to find coefficient of mutual induction মানে m বার করতে হবে কার, two circular rings of same radius and turns n1 and n2। আচ্ছা, আমি তার আগে জিজ্ঞেস করব তোমাদের, বলো একটা সার্কুলার কয়েলের সেলফ ইন্ডাকটেন্স কত ছিল, রেডিয়াস আর নাম্বার অফ টার্নস n, L equal to pi r by 2। সার্কুলার কয়েলের সেলফ ইন্ডাকটেন্স, সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স দুটোই তো কারণ ছিল, এইটা ছিল মিউ নট n স্কয়ার a বাই l, আরেকটা ছিল এটার মিউ নট স্মল n স্কয়ার ইনটু ভলিউম। সার্কুলার কয়েলের এটা সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স দুটো ফর্মুলা বলা হয়েছিল, মিউ নট ক্যাপিটাল N স্কয়ার a বাই l আর মিউ নট স্মল n স্কয়ার ইনটু ভলিউম। আজকে আমরা সার্কুলার কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করব। দুটো সার্কুলার কয়েল, মনে করো এই একটা কয়েল, একই সঙ্গে আরেকটা কয়েল সেম রেডিয়াস আছে। হ্যাঁ, এটা রেডিয়াস তুমি আলাদা ধরে নাও, পরে এক সমান করে দেওয়া যাবে। এটা R1, এটা R2, এটার নাম্বার অফ টার্নস N1, এটার নাম্বার অফ টার্নস N2, এটার কারেন্ট I1, এটা 1 নম্বর কয়েল, এটা 2 নম্বর কয়েল, আর এটার ফ্লাক্স হচ্ছে phi2। তাহলে প্রাইমারি কয়েল 1 নম্বর কয়েল প্রাইমারি কয়েল, 2 নম্বর কয়েল হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের কারেন্ট I1 আর সেকেন্ডারি কয়েলের phi হচ্ছে phi2 ফ্লাক্স। আমরা জানি phi2 কে I1 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার স্টেপ একই রকম স্টেপ, আগের দিন সেলফ ইন্ডাকশন করার জন্য যে স্টেপ গুলো করা হয়েছে একই স্টেপ করব আমরা। এট ফার্স্ট আমরা করি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কয়েল 1, 1 নম্বর কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড B1 মিউ নট N1 I1 বাই 2R1। ঠিক লিখছি তো? Therefore flux linked with coil 2 phi2 is equal to, শোনো phi এর ফর্মুলা N B A কি cos θ। আচ্ছা, আমি যখন সেকেন্ড কয়েলের phi বার করব, বলো এরিয়া কার নিব, সেকেন্ড কয়েলের phi।
ওর মধ্যে কত ফাই যাচ্ছে, তাহলে এরিয়া কার হবে? ওরই। আচ্ছা, নাম্বার অফ টার্নস কার নিব? সেকেন্ড কয়েলেরই। তাহলে ফাই টু নিশ্চয়ই N2 A2। ম্যাগনেটিক ফিল্ড কার নিব আমরা? ম্যাগনেটিক ফিল্ড কার জন্য হচ্ছে? এটা হ্যাঁ, প্রাইমারি কয়েলের জন্য। তো ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে B1 নিতে হবে। তাহলে একটা কাজ করি, N2 B1 A2 cos অ্যাঙ্গেল ভাবো, বলো। ফার্স্ট কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এদিকে। সেকেন্ড কয়েলের এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড সেম ডিরেকশনে হচ্ছে, তাহলে cos 0। তাহলে আমরা লিখতে পাচ্ছি N2 B1 A2। এবার N2 B1 ওই যে আমাদের লেখা আছে ওটা বসাবো, মিউ নট N1 I1 বাই 2 R1। এটা হলো B1। A2 মানে পাই R2 স্কয়ার আমরা লিখতে পারি। রেডিয়াস আলাদা ধরে করলাম, কিন্তু আমার কোশ্চেনে আছে সেম রেডিয়াস পর আমরা ইকুয়াল করে দিব, অসুবিধা নেই। আচ্ছা দেখো, এখন বাঁ দিকে দেখো ফাই 2, আর রাইট সাইডে দেখো I1 আছে না? লেফট সাইডে ফাই 2 তো, আর এখানে I1 আছে না? ফাই 2 কে I1 দিয়ে ডিভাইড করেই তো m হয়ে যায়। তাহলে m ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি না ফাই 2 বাই I1। হ্যাঁ, বড় তো কি আসবে? ফাই 2 কে I1 দিয়ে ডিভাইড করলাম, বাকি যা আছে সমস্তটাই লেখো, আমি পরের এখানে লিখি। और m ইকুয়াল টু, আমার মনে হয় এটা থাকবে মিউ নট N1 N2 পাই R2 স্কয়ার বাই 2 R1। দেখো তো এটা থাকবে না? এটা থাকবে তো। এইবার রেডিয়াস তুমি ইকুয়াল করে দাও। if radius R1 equal to R2 equal to R, তাহলে m কত হবে? দেখো তো m কত হচ্ছে? R2 টাও R, R1 টাও R। উপরে স্কয়ার কাটবে, নিচে R1 কাটবে, তাহলে উপরে থাকবে মিউ নট N1 N2 পাই R বাই 2। দেখো, আমি তোমাদের মনে করানোর চেষ্টা করি, কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা বলো। L ইকুয়াল টু, আমি বলছি মিউ নট N স্কয়ার পাই R বাই 2। সেলফ ইন্ডাকটেন্স দেখছো? মিউ নট N স্কয়ার, n নাম্বার অফ টার্নস n, রেডিয়াস R যদি হয়, সেলফ ইন্ডাকটেন্স মিউ নট N স্কয়ার পাই R বাই 2। আর মিউচুয়াল ইন্ডাকটেন্সে কি হচ্ছে দেখো, একটাই ইন্ডাক্টর ছিল, একটাই কয়েল ছিল, এখানে দুটো কয়েল, n স্কয়ারের জায়গায় N1 * N2, শুধু এটুকু চেঞ্জ। তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে মনে রাখতে সুবিধা হচ্ছে, তুমি যদি এর ফর্মুলা মনে রাখতে পারো তাহলে m এমনি লেখা যাবে, n স্কয়ারের জায়গায় N1 N2 লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে সার্কুলার কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা বার করলাম এইটা। এবার দুটো সলিনয়েডের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স কত হবে সেটা বার করব। এবার two coaxial solenoids of same cross section and area and length, এদের মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা শোনো, এই একটা সলিনয়েড, দেখো এই একটা সলিনয়েড, এর সঙ্গে আরেকটা সলিনয়েড আছে, বলছে লেন্থ ক্রস সেকশনাল এরিয়া ইকুয়াল। আচ্ছা, আরেকটা সলিনয়েড ধরো এরকম, দুটো সলিনয়েড আছে, আমি এইটাকে বলছি 1 নম্বর মানে প্রাইমারি, এইটাকে বলছি 2 নম্বর। প্রাইমারি কয়েলের কারেন্ট I1, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কয়েল 1 B1 ইকুয়াল টু, দেখি সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড কে বলতে পারে? লং সলিনয়েড, কিন্তু অ্যাক্সিসের উপর ম্যাগনেটিক ফিল্ড কত বলো? সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? মিউ নট স্মল n ইনটু I। মিউ নট ফার্স্ট কয়েলের নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, কারেন্ট ডেনসিটি ফার্স্ট কয়েলের, ইনটু মিউ নট n I1 ফার্স্ট কয়েলের কারেন্ট।
আচ্ছা স্মল এনটাকে আমরা একটু মিউ নট ক্যাপিটাল N1 বাই L লিখলাম, কারণ স্মল n1 মানে কি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে লেন্থ দিয়ে ডিভাইড করে দিলাম ইনটু I1। এই লেন্থটা L ধরা হচ্ছে দুটো সলিনয়েডের লেন্থ, আর ক্রস সেকশনাল এরিয়া A ধরা হবে। আচ্ছা এটা হচ্ছে B, therefore flux linked with coil 2 phi 2 is equal to নিশ্চয়ই N2 B1 A2, A2 তো সেম একই, A2 টা এই লিখে দেই, এরিয়া অফ ক্রস সেকশন সেমই আছে, A cos আবারও 0 ডিগ্রি, আর প্রত্যেকটা সার্কুলার কয়েলের এরিয়া ভেক্টর হচ্ছে B এর ডিরেকশনেই, যদি cos 0 ডিগ্রি, তাহলে N2 B1 A। এবার দেখো N2 লিখলাম, B1 ওটা বসাবো মিউ নট N1 বাই L I1 ইনটু এরিয়া, এটা phi 2, এবার phi 2 বাই I1 করলেই হয়ে যাবে M, তারপর M is equal to phi 2 বাই I1 or M equal to phi 2 বাই I1 করলে মিউ নট N1 into A by L, M is equal to mu naught N1 into by L। আচ্ছা বলো সেলফ ইন্ডাকটেন্স কত ছিল সলিনয়েডের? মিউ নট N স্কয়ার A by L ছিল, N স্কয়ারের জায়গায় N1 N2 আসছে। দেখো রিলেশন বিটুইন L and M, L মানে হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স এর মধ্যে রিলেশন। দুটো কয়েল মনে করো, এই একটা কয়েল সলিনয়েড, এই একটা সলিনয়েড, দুটো সলিনয়েড, এটার নাম্বার অফ টার্নস N1, এটার নাম্বার অফ টার্নস N2, দুটোরই লেন্থ L, দুটোরই এরিয়া ক্রস সেকশনাল এরিয়া A, দুটোরই। বলো তোমরা সেলফ ইন্ডাকটেন্স of two coils, বলো তো L1 mu naught N1 square A by L, এবার L2 কত সেকেন্ডটা mu naught N2 square A by L। again মিউচুয়াল ইন্ডাকটেন্স কত বলো তো দেখি দুটো কয়েলের, M equal to mu naught N1 into A by L, তাই না? আমরা জানি এই তিনটা, জানাগুলাই লিখলাম। একটা কাজ করো, তুমি যদি রিলেশন বার করতে চাও L1 L2 M এর মধ্যে, কিছু বুদ্ধি পাচ্ছ কি? দেখো তো আমি যদি L1 into L2 করি, তার মানে মিউ নট N1 স্কয়ার A বাই L, আবার মিউ নট N2 স্কয়ার A বাই L। দেখো তো এইটাকে আমি এটা লিখতে পারি কিনা, মিউ নট N1 N2 A বাই L তার হোল স্কয়ার লিখতে পারি কিনা, মিউ নট N1 স্কয়ার A বাই L মিউ নট N2 স্কয়ার A বাই L। দেখো তো এই লাইনটাকে আমি এটা লিখতে পারি কিনা, দুইটা মিউ নট আছে, এখানেও দুটো মিউ নট, মিউ স্কয়ার N1 স্কয়ার আছে N1 স্কয়ার আছে, N2 স্কয়ার N2 স্কয়ার, A দুটো আছে A স্কয়ার, L দুটো আছে L স্কয়ার, লিখতে পারি না? আচ্ছা বলো তো এটা কি? এটা M, তাহলে দেখো M স্কয়ার ইকুয়াল টু L1 L2, তাই না? therefore M equal to আমি লিখতে পারি না স্কয়ার রুট L1 L2, লিখতে পারি না? দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্স of two coils equal to square root of product of self inductance. This is for perfect or ideal coupling. এই ইকুয়েশন ভ্যালিড যখন পারফেক্ট অর আইডিয়াল কাপলিং হবে। এর মানে কি বোঝো? আইডিয়াল কাপলিং মানে হচ্ছে এই যে সলিনয়েড এর মধ্য দিয়ে তুমি যখন কারেন্ট পাঠাচ্ছ, এ তো ফ্লাক্স দিচ্ছে না, এ তো ফ্লাক্স দিবে। আচ্ছা এই সমস্ত ফ্লাক্স, যতগুলো ফ্লাক্স বের হচ্ছে, মনে করো 1 লাখ ফ্লাক্স একটা সলিনয়েড থেকে বের হচ্ছে যার মধ্যে কারেন্ট পাঠাচ্ছি, এই 1 লাখ টোটাল ফ্লাক্স যদি সেকেন্ডটার মধ্যে দিয়ে যায়, তখনই আমরা বলবো পারফেক্ট বা আইডিয়াল কাপলিং। আইডিয়াল ব্যাপার, বুঝতে পারছো? এবার যদি কিন্তু রিয়ালিটিতে হবে কি, এখানে 1 লাখ যদি বের হয় ফ্লাক্স, এটার মধ্যে
ফ্লাক্স অতটা যাবে না, লিকেজ কিছুটা হবেই, এটাকে লিকেজ বলা হবে, অন্যদিকে চলে যাওয়া ফ্লাক্স, তাহলে এটার মধ্যে কিছুটা কম হবে। রিয়েলিটিতে তাহলে এম এর ভ্যালু এইটা হয় না, কত হয় সেটা আমি লিখছি। তাহলে এইটা হয় পারফেক্ট কাপলিং বা আইডিয়াল কাপলিং এর জন্য। ইন রিয়াল আমরা m is equal to k into L1 L2 লিখবো, একটা কনস্ট্যান্ট টার্ম আসছে। রিয়েলিটিতে k আসবে এখানে, মানে পুরো কাপলিং তো হবে না, পুরো ফ্লাক্স সেকেন্ডারির মধ্যে দিয়ে যাবে না, হ্যাঁ, কিছু লিকেজ হবে, সেই লিকেজ হয় বলেই এখানে m এর ভ্যালু স্কয়ার রুট অফ L1 L2 থেকে কিছুটা কম হয়। k is called কাপলিং ফ্যাক্টর বা কাপলিং কোএফিশিয়েন্ট বলে কে কে, বুঝতে পারছো? কখন হবে এটা? রিয়েলিটিতেই হবে এটা। এবার কে এর ভ্যালু বলো তো, যদি ফ্লাক্স যতগুলো বের হবে এখানে যদি ততগুলো ফ্লাক্স না ঢোকে, তাহলে কে এর ভ্যালু 1 থেকে বেশি হবে না কম হবে? তোমার কি মনে হয়? হাইয়েস্ট হচ্ছে 1, দেখো কে এর ভ্যালু হাইয়েস্ট কত, এখানে কত 1 হচ্ছে হাইয়েস্ট। কখন হাইয়েস্ট হচ্ছে? যখন ফুল ফ্লাক্স এটার মধ্যে চলে যাচ্ছে, কোনো লিকেজ নাই, আর লিকেজ তো হয়ই, লিকেজ যখনই হবে কে এর ভ্যালু আর 1 হবে না, 1 থেকে লেস হবে। কাপলিং কোএফিশিয়েন্ট অফ কাপলিং ফ্যাক্টর কে, এটা ডেফিনিশনটা বলি আগে। ডেফিনিশনটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু ফ্লাক্স লিংকড ইন ইচ টার্ন অফ সেকেন্ডারি, দেখো সেকেন্ডারি কয়েলের একটা টার্নের ফ্লাক্স বাই ফ্লাক্স লিংকড ইন ইচ টার্ন অফ প্রাইমারি, এটা রেশিওকে বলা হয় কে। কে হচ্ছে ফ্লাক্স লিংকড ইন ইচ টার্ন অফ সেকেন্ডারি, সেকেন্ডারির প্রত্যেকটা টার্নের যে ফ্লাক্স বাই প্রাইমারির প্রত্যেকটা টার্নের ফ্লাক্স। আচ্ছা, প্রাইমারিতে যতগুলো ফ্লাক্স থাকবে সেকেন্ডারিতে ফ্লাক্স কম হবে লিকেজ হলে, তাহলে কে এর ভ্যালু নিশ্চয়ই উপরেরটা স্মল নিচেরটা বড়, তাহলে কে এর ভ্যালু লেস দেন 1। তাহলে এখানে কে এর ভ্যালু হয় 1 হতে পারে পারফেক্ট কাপলিং এর জন্য 0 এর বড় আর 1 এর সমান। ফর পারফেক্ট অর আইডিয়াল কাপলিং কে ইকুয়াল টু 1 or 100% আমরা বলি। দেখো ইনডিউসড ইএমএফ ইন সেকেন্ডারি কয়েল উই হ্যাভ, দেখো আমরা জানি phi2 is equal to m into I1, ঠিক কি না? therefore E equal to minus d phi by dt করব আমরা, তাহলে minus d dt of phi, phi মানে হচ্ছে m I1, তাহলে মাইনাস, খুব স্লো হচ্ছে পড়া, m বাইরে আসবে d I1 by dt, এইটা হচ্ছে সেকেন্ডারিতে ইএমএফ, সেই জন্য এটা E2 লিখবো, এটা phi2 লিখবো। সেকেন্ডারির ইএমএফ E2 ইকুয়াল টু মাইনাস m ইনটু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন প্রাইমারি। দেখো প্রাইমারির কারেন্ট চেঞ্জ দিয়ে হবে সেকেন্ডারির ইএমএফ। সিমিলারলি যদি বলা হয় ইএমএফ প্রাইমারি কয়েলে কত, মানে E1 কত, তাহলে কত লিখবো বলো তো দেখি, m d I2 by dt। হ্যাঁ, দেখো একই রকম, প্রাইমারি কয়েলের কারেন্ট চেঞ্জের জন্য E2 হবে, আবার সেকেন্ডারি কয়েলের যদি কারেন্ট চেঞ্জ হয় তাহলে E1 পাবো, আমরা প্রাইমারি কয়েলের ইএমএফ পাবো। বলো আমি E1 ইকুয়াল টু মাইনাস ডি I1 লিখে ফেলছি, এখানে কি লিখবো? E1 লিখছি এখানে, দেখি নিজের কারেন্ট নিজের ইএমএফ L, E2 মাইনাস L, তাহলে ডি I2 by dt, ঠিক কি না? যখনই আমি চেঞ্জ করে ফেলছি E2 is equal to m লিখছি, তখন এখানে লিখতে হবে অবশ্যই d I1 by dt। E1 যখন লিখবো তখন মাইনাস m d I2 by dt। মিউচুয়াল ইন্ডাকটেন্স এর ক্ষেত্রে কারেন্ট আর ইএমএফ উল্টো হয়, আর সেলফ এর ক্ষেত্রে 1 1 2 2। বুঝতে পারছো? আমরা যত ইন্ডাকশন পড়লাম, সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, সবই তো কারেন্ট চেঞ্জের জন্য হচ্ছে। কারেন্ট ফিক্স থাকলে হবে না, তো ডিসির জন্য কোনো ইন্ডাকশন হবে না। হ্যাঁ, ডিসির জন্য হবে না বলতে কি, তাহলে কি ব্যাটারির থেকে যখন কারেন্ট যায় তখন কি ইন্ডাকশন হবেই না? হবে একটা সময়, কখন আমি বলছিলাম যখন সুইচ অন করা হয় আর অফ করা হয় তখন কারেন্টের চেঞ্জ হয়।
সেই সময়টাতে শুধু ইন্ডাকশন গুলো হবে, সেলফি বলো মিউচুয়ালি বলো যাই হোক। আর বাকি সময়তে যখন কনস্ট্যান্ট কারেন্ট যাবে তখন ইন্ডাকশন হবে না। আর এসিতে কি হয়, এসিতে সব সময় চেঞ্জ হচ্ছে কারেন্ট, সব সময় চেঞ্জ হচ্ছে, তাহলে মিউচুয়াল ইন্ডাকশন সব সময়ই হবে, সেলফ ইন্ডাকশনও সব সময়ই হবে। বুঝতে পারছো তো? তাহলে আমাদের এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি এসি স্টার্ট করব সেই জন্য এই চ্যাপ্টার পড়ানো হচ্ছে। যাই হোক, তাহলে মিউচুয়াল ইন্ডাকশন আমরা বুঝলাম মোটামুটি। এবার দেখো, তাহলে ফর্মুলাগুলো মনে আছে তো? সেলফ ইন্ডাকশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে বেশি কোশ্চেন হয়, এই জন্য মিউচুয়াল ইন্ডাকশন থেকে আমি প্রবলেম করালাম না। সেলফ ইন্ডাকশনে অনেকগুলো প্রবলেম করানো হয়েছিল। মিউচুয়াল ইন্ডাকশনে এটা খুব যে ইম্পর্টেন্ট তা না, তোমাদের বোর্ডের জন্য আসতে পারে ওই সলিনয়েডের মিউচুয়াল ইন্ডাকটেন্স বের করা। এবার কম্বিনেশন অফ ইন্ডাক্টরস, তোমরা ওই ওই রেজিস্ট্যান্সের কম্বিনেশন পড়ছিলে না? সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, রেজিস্ট্যান্সের পড়ছো, ক্যাপাসিটরের কম্বিনেশন পড়ছো, নিশ্চয়ই জানো তোমরা কিভাবে হয়। সিরিজ কম্বিনেশনের রেজিস্ট্যান্স কি হয়, R1 প্লাস R2 প্লাস R3। আবার এটাই আবার প্যারালাল কম্বিনেশনে হয় ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে। ক্যাপাসিট্যান্স প্যারালাল কম্বিনেশনে C1 is equal to C1 plus C2 হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হয়। ঠিক ইন্ডাক্টরের যদি এখানে কম্বিনেশন হয়, ইন্ডাক্টরের ধরো সিরিজ কম্বিনেশন, এই একটা ইন্ডাক্টর মানে সলিনয়েড, এটাও একটা ইন্ডাক্টর মানে সলিনয়েড, দেখো সিরিজ কম্বিনেশন আছে। প্যারালাল কম্বিনেশন মানে হচ্ছে এখানে একটা ইন্ডাক্টর, এখানে একটা ইন্ডাক্টর, এভাবে প্যারালাল আছে। আচ্ছা, আমি এখানে যে ফর্মুলা বলবো, ডিরেক্টলি ফর্মুলা বলবো, জাস্ট এটা অঙ্কের জন্যই অনেক সময় লাগে। সেটা হচ্ছে এখানে নেগলেক্টিং মিউচুয়াল ইন্ডাকশন, নেগলেক্টিং মিউচুয়াল ইন্ডাকশন মানে মিউচুয়াল ইন্ডাকশন আমরা নেগলেক্ট করব, শুধু কম্বিনেশন অফ সেলফ ইন্ডাক্টরস ফর্মুলাটা তার জন্য বলবো। হ্যাঁ, মিউচুয়াল ইন্ডাকশন নেগলেক্ট না করলে কি হয়, মানে তখন এম থাকবে, সেটা আর বলবো না। ধরো এটার L1 এটার L2, সিরিজ কম্বিনেশন ক্ষেত্রে L ইকুইভ্যালেন্ট যেটা হয় একদম রেজিস্ট্যান্সের মতো। বাস, এটা অঙ্কের জন্য তো, এটা তো থিওরি আসবে না, সেই জন্য ডিরেক্টলি বললাম। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে L1 L2 যদি হয় একদম L ইকুইভ্যালেন্ট কত হবে বলো তো? ডিরেক্ট লিখলাম, দুটো 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 থাকলে L1 L2 বাই L1 প্লাস L2, তিনটা থাকলে তো এইভাবে হবে না, তখন তো 1 বাই L1 1 বাই L2 এভাবে করতে হবে। সেই জন্য এই ফর্মুলা দুটো আমি ডিরেক্ট বললাম, সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন। অবশ্যই এখানে মিউচুয়াল ইন্ডাকশন নেগলেক্ট করে, মিউচুয়াল ইন্ডাকশন নেগলেক্ট না করলে এখানে কিন্তু এম বলে টার্ম আসবে আরো। হ্যাঁ, কখনো প্লাস হয় কখনো মাইনাস হয়, সেগুলো বলছি না, এখানে আসার চান্স তোমাদের কমই থাকে কম্বিনেশনটা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কত রকম, কত টাইপের? 3 টাইপস। একটাকে বলা হয় স্ট্যাটিক ইন্ডাকশন, পরেরটা ডাইনামিক ইন্ডাকশন, তারপরে হচ্ছে পিরিয়ডিক ইন্ডাকশন। এতক্ষণ আমরা স্ট্যাটিক ইন্ডাকশন পড়লাম। স্ট্যাটিক ইন্ডাকশনের আন্ডারে সেলফ ইন্ডাকশন এন্ড মিউচুয়াল ইন্ডাকশন। ডাইনামিক ইন্ডাকশন বা মোশনাল ইন্ডাকশন। স্ট্যাটিক ইন্ডাকশন আমাদের শেষ হয়ে গেল। তাহলে স্ট্যাটিক ইন্ডাকশনের বিষয় আমরা কি করলাম বলো তো? জাস্ট সেলফ আর মিউচুয়াল। এইবার হচ্ছে আমাদের ডায়নামিক অর মোশনাল ইন্ডাকশন। এখানে আমরা দুটো কেস পড়ব, ইনডিউসড ইএমএফ ইন এ মুভিং রড এন্ড রোটেশনাল কন্ডাক্টিং রড ইন ইউনিফর্ম ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা দেখো, স্টার্ট হচ্ছে একটা কন্ডাক্টিং রড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন মুভ করা হয়, কি বললাম, একটা কন্ডাক্টিং রডকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করা হয়, সাপোজ এখানে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস, আমি একটা কন্ডাক্টিং রড নিলাম, এই একটা কন্ডাক্টিং রড, এই রডটাকে আমি এই দিকে ভি স্পিডে, ভি ভেলোসিটিতে মুভ করছি, তাহলে এই রডটা কি করছে? ফ্লাক্স কাটিং করছে, ফ্লাক্স কাট করছে। ফ্লাক্স গুলো কিভাবে আসে? এইভাবে, ফ্লাক্স তো এইভাবে, আর রডটা এইভাবে যাচ্ছে, ফ্লাক্স কাট করছে। যখন রড ফ্লাক্স কাট করবে তখন এই রডের মধ্যে ইনডিউস ইএমএফ হবে,
তার মানে এর মধ্যে এটা একটা সেলের মতো বিহেভ করবে, সেল ব্যাটারি। তার মানে এখান থেকে কারেন্ট পাওয়া যাবে। অদ্ভুত ব্যাপার দেখছো, একটা রড যখন জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করবে, ইট বিহেভস লাইক এ সেল, ইলেকট্রিক সোর্স হিসাবে কাজ করবে। দেখো কিভাবে কাজ করে। আচ্ছা, রডের ভিতরে প্রচুর ইলেকট্রন থাকবে, তো কন্ডাক্টিং রড, ফ্রি ইলেকট্রন থাকবে প্রচুর। আচ্ছা, ইলেকট্রন গুলো মুভ করছে না এদিকে, মুভিং চার্জ সব সময় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফোর্স এক্সপেরিয়েন্স করে, মনে আছে? এই যে ম্যাগনেটিক ফিল্ড, একটা চার্জ এদিকে মুভ করছে, বলো দেখি, ভি স্পিডে মুভ করছে, প্লাস কিউ চার্জ, ফোর্স এক্সপেরিয়েন্স করবে। কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে? সেই যে এই দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তার জন্য সার্কুলার মোশন হয়, এইখানে সার্কুলার মোশন হয়, ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড যদি হয়। তাহলে মুভিং চার্জ মোট কথা ফোর্স এক্সপেরিয়েন্স করে, করে না? আচ্ছা বলো তাহলে এইখানে যে চার্জ পার্টিকেল, চার্জ বলতে এখানে কি থাকবে? কন্ডাক্টিং রডে ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন গুলো ফোর্স এক্সপেরিয়েন্স করবে কিনা? কারণ ইলেকট্রন গুলো তো মুভ করছে। আমি এটাকে সরাচ্ছি, রডটাকে, ইলেকট্রন গুলো ফোর্স এক্সপেরিয়েন্স করবে। বলো ইলেকট্রন কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে? পজিটিভ চার্জ হলে আপওয়ার্ড, পজিটিভ চার্জের উপর ফোর্স কোন দিকে লাগবে? উপর দিক। আর নেগেটিভ চার্জের জন্য ফোর্স হবে নিচের দিক। তাহলে ইলেকট্রন গুলোর উপর একটা ফোর্স লাগছে, ম্যাগনেটিক ফোর্স, ডাউনওয়ার্ডস। সেই জন্য সব ইলেকট্রন গুলো এই দিকে আসতে শুরু করবে, রডের এই এন্ডের দিকে। ধরো এটা পি কিউ রড, কিউ এন্ডের দিকে ইলেকট্রন গুলো আসতে শুরু করবে। আসতে শুরু করা মানে হচ্ছে ইলেকট্রন গুলো এখানে আসলো, মাইনাস চার্জ হলো, আর এদিকে ইলেকট্রনের ল্যাক অফ ইলেকট্রন হলো, সেই জন্য এদিকটা পজিটিভ চার্জ ডেভেলপ করলো, করলো না? আচ্ছা, এরকম কি ইলেকট্রন আসতেই থাকবে? না, কারণ দেখো ইলেকট্রন গুলো এখান থেকে, এই রডের ইলেকট্রন গুলো এই দিকটায় মুভ করার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো না? আবার একটা ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড নবারণ, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড হয়। এবার ইলেকট্রন গুলো ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে। ইলেকট্রন ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স করে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে। নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করে। তাহলে বলো ইলেকট্রন গুলো তো এদিকে আসছিল, তার ফলেই এখানে তৈরি হলো ইলেকট্রিক ফিল্ড এই দিকে। ইলেকট্রন গুলো আবার ফোর্স এক্সপেরিয়েন্স করবে, নতুন ফোর্স, ইলেকট্রিক ফোর্স, কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে বললাম, আপওয়ার্ড। এই ইলেকট্রন গুলো আপওয়ার্ডও ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা ম্যাগনেটিক ফোর্স, সরি, ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফোর্স। উপর দিকে কি ফোর্স এক্সপেরিয়েন্স করছে? যত ইলেকট্রনের দিকে আসবে তত ইলেকট্রিক ফিল্ড বাড়বে, তত ইলেকট্রোস্ট্যাটিক যেটা ফোর্স টি কিউ সেটাও বাড়বে। বাড়তে বাড়তে এক সময় এফএম এর সমান হবে, তখন আর ইলেকট্রন আর আসবে না। তার মানে এখানে ইলেকট্রন কিছুটা জমলো আর এখানে পজিটিভ চার্জ হলো, এবং এইটাই তার ব্যালেন্স অবস্থা। তারপরে আর আসবে না। কেন আসলো না? ইলেকট্রিক ফিল্ডের জন্য। ইলেকট্রিক ফিল্ড এমন একটা হয়ে গেছে, এমন ভ্যালু, যে ম্যাগনেটিক ফোর্সকে সে ব্যালেন্স করতে পারছে, তখন আর ইলেকট্রন যাবে না। তার মানে লাস্ট অবস্থা দেখো, এটা একটা, এই মুভিং রড একটা জাস্ট এইদিকে পজিটিভ চার্জ ডেভেলপ হওয়ার জন্য, এদিকে নেগেটিভ চার্জ ডেভেলপ হওয়ার জন্য, এটা জাস্ট একটা সেলের মতো হয়ে গেল। এদিকে পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ। পি এন হায়ার পটেনশিয়াল, কিউ এন লোয়ার পটেনশিয়াল হচ্ছে। কেন হলো বুঝতে পারছো? আবারও, রড যখন মুভ করছে ইলেকট্রন গুলো ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করছে কোন দিকে? নিচে। আচ্ছা, ইলেকট্রন গুলো আসতে শুরু করবে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হওয়া শুরু করবে। ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হওয়া শুরু করা মানে ইলেকট্রনের উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হওয়া শুরু হবে, এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক সময় যখন যত আসবে তত বাড়বে, যত আসবে তত বাড়বে, আস্তে আস্তে যখন ম্যাগনেটিক ফোর্সের ইকুয়াল হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তখন এখানে একটা ব্যালেন্স অবস্থা থাকবে, মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্স আমরা নাম দিচ্ছি ই। তাহলে পি পয়েন্ট হায়ার পটেনশিয়াল, কিউ পয়েন্ট লোয়ার পটেনশিয়াল। এই যে ভিপি মাইনাস ভিকিউ যদি বলা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স অফ টু এন্ডস ইজ ইকুয়াল টু ই। এবার ইর ভ্যালুটা কত, এইটা আমাদের বিষয়। কত এটাকে আমরা ইনডিউস ইএমএফ বলি। এই ইটা কত, আর এই বিষয়টাকেই বলা হচ্ছে মোশনাল ইএমএফ বা ডাইনামিক ইএমএফ। বুঝতে পারছো? তাহলে একটা কন্ডাক্টিং রড যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তখন ওই রডের মধ্যে ইনডিউসড ইএমএফ হয়। আচ্ছা, এই শোনো, রডের মধ্যে কোনো কারেন্ট যাবে? কারেন্ট যাবে না, কারেন্ট যাবে না।
ব্যাটারি খোলা অবস্থায় আছে, কারেন্ট কেমন করে যাবে? যদি আমি এখানে ক্লোজ করে দিই একটা ওয়্যার দিয়ে, তাহলে কারেন্ট যাবে। তখন আমি বলবো এটাকে ইনডিউস কারেন্ট বলবো। এটা পরে আসি কারেন্টের বিষয়ে, আগে ইএমএফ তো শিখি। তাহলে মোশনাল ইএমএফ কাকে বলে দেখো বলি। when a conducting rod, লেখো মোশনাল ইএমএফ কাকে বলে, কাকে বলে এটাও তো ইম্পর্টেন্ট। when a conducting rod moves in magnetic field, শুধু মুভ করলেই হবে না, কেন হবে না সেটাও বলবো। moves in magnetic field and cuts magnetic flux, then an EMF is induced across the rod. This phenomenon is called dynamic or motional induction. এবার ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ কত? এবার আমরা ইএমএফ বার করব। ম্যাগনিটিউড অফ ইএমএফ কত হয়? ইনডিউসড ইএমএফ অবশ্যই। দেখো দেখো তো ঠিক লিখছি কিনা, তোমরা বলবে যা বললাম তার উপরে লিখবো। ইন ইকুইলিব্রিয়াম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু মাইনাস অফ ম্যাগনেটিক ফোর্স, ঠিক লিখছি কিনা? ইলেকট্রনের উপরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট। বলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ম্যাগনিটিউড ই ইনটু ই না, ভেক্টর দিলাম, ইকুয়াল টু মাইনাস এফ এম ই ইনটু, বলো এফ এম এর ফর্মুলা কি ছিল? ই ইনটু দেখি ভি ক্রস ভি ছিল, কিউ ইনটু ভি ক্রস ভি ছিল না? এই পাশেও ইলেকট্রন এই পাশেও ইলেকট্রন, আমার নেগেটিভ নেওয়ার দরকার নেই। তাহলে দেখো ই কেটে গেল, ই ইকুয়াল টু মাইনাস ভি ক্রস ভি। আচ্ছা এবার ই ইকুয়াল টু ভি ক্রস ভি, দেখো ক্রস প্রোডাক্ট কে উল্টে দিলাম, বি ক্রস ভি লিখলাম। তারপর ই ডট স্মল এল ইকুয়াল টু ভি ক্রস ভি ডট এল, দুই পাশে এল ডট প্রোডাক্ট করলাম। ইলেকট্রিক ফিল্ড ইনটু এল, বড় তো এই টার্মটা কি, বাঁদিকের টার্মটা বলতে পারবে? ইলেকট্রিক ফিল্ড ইনটু লেন্থ। আচ্ছা এটা মনে আছে তো তোমাদের? ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে মাইনাস ভি বাই এল, ভি ইকুয়াল টু ই মাইনাস ই এল না? তাহলে ই ইনটু এল মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সই তো আমরা এখানে লিখছি স্মল ই দিয়ে। স্মল ই ইনডিউসড ইএমএফ, এটা বি ক্রস ভি ডট এল ইফ বি পারপেন্ডিকুলার টু ভি পারপেন্ডিকুলার টু এল। তিনটাই এল, এল হচ্ছে লেন্থ অফ দা কন্ডাক্টর, ভি হচ্ছে ভেলোসিটি অফ কন্ডাক্টর, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টরটা মুভ করছে। এরা যদি প্রত্যেকের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে ই ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। লাস্ট এই যে ফর্মুলাটা আসলো এটা সব থেকে ইম্পর্টেন্ট, বি ভি এল। বি ভি এল তাহলে কখন ভ্যালিড? সবার সঙ্গে সবাই যখন পারপেন্ডিকুলার। আচ্ছা তুমি এই ডায়াগ্রামটাতে চেক করো তো পারপেন্ডিকুলার আছে কিনা সবাই সবার সঙ্গে। ভি কোন দিকে? এই দিক। বি কোন দিক? ভেতরের দিক, তাহলে দুইটা পারপেন্ডিকুলার। এল কোন দিক? এটা এল, তাহলে এল বি আর ভি পারপেন্ডিকুলার আছে তো। তাহলে এখানে ইনডিউসড ইএমএফ কত হবে? তাহলে ইএম এর ভ্যালু, ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু এখানে বি ভি এল। বুঝতে পারছো? এইবার ইম্পর্টেন্ট একটা কথা নোট হিসাবে লিখে নাও, এই কথাটাই তোমাদের বিশাল হেল্প করবে। লেখো নোট
Number one, if B, V and L are coplanar, then induced EMF হবে না জিরো। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, আমি একটু পরেই আমি এক্সাম্পল দিচ্ছি। নাম্বার টু, if any two of them মানে তিনটার মধ্যে are parallel or anti-parallel, if any two of them are parallel or anti-parallel, then E equal to এখানেও জিরো। দেখো E জিরো কখন হবে? সব রড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করলেই ইনডিউসড ইএমএফ হবে, যে কোনো কথা না, নাও হতে পারে। কখন কখন হবে না সেটা লিখলাম, তাহলে কখন কখন হবে তাহলে বুঝতে পারবে। তিনটা যদি একই প্লেনে থাকে, বি এই দিক, এল এই দিক, ভি এই দিক, একই প্লেনে হলো না? তিনটাই একই প্লেনে, কোপ্লেনার, তাহলে রড যদি মুভও করে কোনো ইনডিউসড ইএমএফ হবে না। আর বলছে যদি যে কোনো দুটো প্যারালাল হয় তাহলে ইনডিউসড ইএমএফ হবে না। এবার আমার এক্সাম্পল শোনো, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আর্থ ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে। আর্থের ম্যাগনেটিক ফিল্ড দুটো কম্পোনেন্ট, একটা হরিজন্টাল কম্পোনেন্ট, হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে সাউথ টু নর্থ, এই দিকে, এই ডিরেকশনে, মনে রাখো এটা হচ্ছে এদিকে কি, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট আর্থের। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট নর্দার্ন হেমিস্ফিয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাউনওয়ার্ডস। আমরা কোথায় আছি? নর্দার্নই আছি, তাহলে এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট কোন দিকে আছে? ডাউনওয়ার্ডস। যারা সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকেন তাদের ক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট আপওয়ার্ডস। এবার নর্দার্ন দিকেই বলি, আমরা নর্দার্নে আছি, তাহলে আমাদের এখানে হরিজন্টাল কম্পোনেন্ট কোন দিকে? সাউথ টু নর্থ। কি এটা? ম্যাগনেটিক ফিল্ড, আর্থের ম্যাগনেটিক ফিল্ড, এটা কি হরিজন্টাল কম্পোনেন্ট, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাউনওয়ার্ড। ঠিক আছে, এবার আমি একটা রড নিলাম, এটাকে মুভ করাবো, এর অ্যাক্রস ইনডিউসড ইএমএফ হবে কিনা, পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে কিনা, এটা দেখবে, তোমরা বলবে। আচ্ছা বলো, এটা ওয়েস্ট, এটা ইস্ট, আমি রডটাকে দিকে নিয়ে যাচ্ছি, ইএমএফ ডেভেলপ করবে? করবে কি করবে না? করবে না। কেন করবে না? এই কন্ডিশনের মধ্যে আছে, ভাবছো এল এইদিকে, ভিও তো এইদিকে, দুটো প্যারালাল হয়ে গেল, তাহলে এইভাবে মুভ করলে ইনডিউসড ইএমএফ হচ্ছে না। আচ্ছা এবার বলো, আমি রডটাকে এইভাবে মুভ করাচ্ছি, এইবার দুটো আর্থের দুটো ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাবতে হবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। এটা কাট করছে কাকে? হরাইজন্টালকে কাট করতে পারছে না, কাকে করছে? ভার্টিক্যাল কম্পোনেন্টকে কাট করছে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য এখানে ইনডিউসড ইএমএফ হবে। দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে, লেন্থ কোন দিকে? এইদিকে। ভি কোন দিকে? এদিকে যাচ্ছিলাম, তাহলে ভি এদিকে, পারপেন্ডিকুলার হচ্ছে তিনটাই। তাহলে এখন আমি এটার মধ্যে ইনডিউসড ইএমএফ বলবো বি ইন্টু ভি ইন্টু এল। বি বলতে কি, কোন বি? আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ভার্টিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা বলো, আমি রডটাকে এইভাবে মুভ করছি, ইনডিউসড ইএমএফ হবে কিনা? এইভাবে মুভ করলে হরাইজন্টাল কম্পোনেন্টকে কাট করছে, তখন হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য ইনডিউসড ইএমএফ হবে, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট আর লেন্থ একই ডিরেকশন, ওটার জন্য হবে না, বাট হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য হবে। এইবার বলো, আমি উপর থেকে রডটাকে ছেড়ে দিচ্ছি, উপর থেকে এইভাবে ছেড়ে দিচ্ছি, এইভাবে পড়ছে, ইনডিউসড ইএমএফ হবে কিনা? এইভাবে ছাড়ছি মানে কি, লেন্থ আর ভেলোসিটি একই দিকে, হবে না। আচ্ছা এইভাবে ছাড়ছি, এইভাবে পড়ছে, হবে কি হবে না? এইখানে একটা বিষয়, উপর থেকে পড়লে ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে, ভেলোসিটি এদিকে, হচ্ছে না। আর তুমি যদি এটা নর্থ সাউথে রাখো, নর্থ সাউথে রেখে যদি ফেলো, তাহলে দেখো হরাইজন্টাল কম্পোনেন্ট এইদিকে, তার সেদিকে লেন্থ আছে, হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য হচ্ছে না, হরাইজন্টালের জন্য হচ্ছে না, ভার্টিক্যালের জন্য হচ্ছে না, মানে হচ্ছেই না। কিভাবে ফেললে হচ্ছে না? এইভাবে নর্থ সাউথ রেখে এটাকে যদি উপর থেকে ভেবে ফেলি, হচ্ছে না। আচ্ছা ইস্ট ওয়েস্ট রেখে আমি ফেলছি, এবার হবে কিনা? হরাইজন্টাল থেকে কাট করছে, তো হরাইজন্টালকে কাট করছে, এবার হবে। ভার্টিক্যালকে কাট করছে না, ভার্টিক্যালের জন্য হবে না। আচ্ছা একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, তার দুটো ডানা আছে, দুটো উইংস আছে, তাই তো? এই ডানা দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে কিনা? ওগুলো তো মেটালিক, আর্থ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তো যাচ্ছে, হ্যাঁ করবে তো। কাকে কাট করছে? ভার্টিক্যালকে কাট করছে। কাট করে ঠিক বুঝতে পারছে না, ভার্টিক্যাল কম্পোনেন্ট এইভাবে, প্লেন যাচ্ছে এইভাবে, প্লেনের ডানাতে এরকম যে কাট করছে,
আর হরাইজন্টাল তো এইরকম, ওটাকে কাট করতে পারছে না, কাট করতে হবে। তাহলে প্লেনের দুই ডানার মধ্যে ইনডিউসড ইএমএফ হবে, তারও ফর্মুলা কি তাহলে কি হবে, বিভিএল। অনেক সময় প্রবলেম দেয় নিউমেরিক্যাল, একটা প্লেন এত স্পিডে যাচ্ছে, তাদের উইংস স্প্যান হচ্ছে এত মিটার, ফাইন্ড দ্য ইনডিউসড ইএমএফ, ডাইরেক্ট বি ইন্টু ভি ইন্টু এল। বি বলতে এখানে কোন কম্পোনেন্ট নিতে হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, বুঝতে পারছো? এল বলতে টোটাল উইং স্প্যান যেটা, আর ভি তো ভেলোসিটি দেওয়াই থাকবে। ঘটনা বুঝলে? তাহলে হায়ার পটেনশিয়াল পয়েন্ট কোনটা হবে, হায়ার পটেনশিয়াল পয়েন্ট কোনটা হবে সেটা তুমি কিভাবে ফাইন্ড করবে? আবার রাইট হ্যান্ড পাম্প রুল, এটাও লাগবে। যখন ইনডিউসড ইএমএফ হবে, না হলে তো কোনো ব্যাপার নেই, যখন হবে তখন তো হায়ার পটেনশিয়াল আর লোয়ার পটেনশিয়াল পয়েন্ট থাকবে, এন্ড দুটো থাকবে। কোনটা হায়ার পটেনশিয়াল হবে? রাইট হ্যান্ড পাম্প রুল। দেখো তুমি কি করবে, যেই দিকে ভেলোসিটি সেই দিকে তোমার থাম্ব নেবে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে তুমি ফিঙ্গার গুলো রাখবে, তোমার পাম যেদিকে থাকবে সেই দিকটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, হায়ার মানে পজিটিভ, উল্টা দিক নেগেটিভ। এবার আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা বলবে এখানে বি ক্রস ডিরেকশন আছে, এল লেন্থের একটা কন্ডাক্টর ভি স্পিডে যাচ্ছে এইদিকে, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। তোমাদেরকে বলা হয়েছে ভি কিউ মাইনাস ভিপি মানে পোটেনশিয়াল ডিফারেন্স কত, পোটেনশিয়াল ডিফারেন্স কত ভ্যালু চাই। শুধু ডিরেকশন তো ব্যাপার না, ডিরেকশন তো লাগবেই, ডিরেকশন থেকে তুমি হায়ার পোটেনশিয়াল বের করতে হবে। পি পয়েন্ট আর কিউ পয়েন্ট বলো এইদিকে যাচ্ছে, ফ্লাক্স কাট করছে কিনা আগে দেখো, অবশ্যই ফ্লাক্স কাট করছে। তাহলে ভি এইদিকে, বি এইদিকে, হায়ার পোটেনশিয়াল, তাহলে তাহলে এই দিকটা হবে পজিটিভ, এই দিকটা নেগেটিভ। তোমাকে তাহলে ভিকিউ মাইনাস ভিপি বার করতে হচ্ছে। দেখো ভিকিউ মাইনাস ভিপি, লোয়ার মাইনাস হায়ার মাইনাস ই, ভিকিউ মাইনাস ভিপি হচ্ছে মাইনাস ই কত, বি ভি এল। আমাকে তো পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে এইটা মাইনাস এইটা, আমার যদি ভিপি মাইনাস ভিকিউ চাইতো তাহলে আমি ই লিখতাম, এখানে যদি বলতো ভিপি মাইনাস ভিকিউ তাহলে কি হতো, ই হতো। লোয়ার মাইনাস হায়ার চেয়েছে তাহলে মাইনাস ই লিখতে হবে। আচ্ছা বলো এবার একটা রড, 2 নম্বর এক্সাম্পল, একটা রড ভি ভেলোসিটি দিয়ে এদিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রস ডিরেকশনে, লেন্থ এল, এর মধ্যে ইনডিউসড ইএমএফ কত হবে, এবং এটা পি পয়েন্ট এটা কিউ পয়েন্ট, কোন পয়েন্টটা হায়ার এন্ড হবে, কোনটা হায়ার এন্ড হবে বলতে হবে, এবং পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 0 হবে। গুড, তাহলে এখানে ইনডিউসড ইএমএফ হবেই না, 0। নাম্বার 3, এইদিকে ভি স্পিডে যাচ্ছে, থিটা অ্যাঙ্গেল, এটা পি পয়েন্ট এটা কিউ পয়েন্ট, অবশ্যই হায়ার পোটেনশিয়াল পি, লোয়ার পোটেনশিয়াল কিউ, তাই তো হবে না? ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ক্রস ডিরেকশনেই আছে। ভিপি মাইনাস ভিকিউ কত, কোশ্চেন মানে পোটেনশিয়াল ডিফারেন্স, হায়ার পোটেনশিয়াল কোনটা, পি, তাহলে ভিপি মাইনাস ভিকিউ তো তাহলে ই হবে না, প্লাস ই তো হবে। এবার ই মানে কি, বিভিএল তো হয় তিনটাই যদি পারপেন্ডিকুলার হয় তবে, তিনটা কি পারপেন্ডিকুলার এখানে আছে, থিটা অ্যাঙ্গেল আছে। এবার দেখো কি করতে হবে, এটা লেন্থ না, এটা লেন্থ ভেক্টর, লেন্থ ভেক্টরকে দুটো কম্পোনেন্ট করো, তাহলে এই কম্পোনেন্টটা কি হবে, এল cos থিটা, আর এই কম্পোনেন্টটা এল sin থিটা, ঠিক তো? আচ্ছা এল cos থিটা কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ভেলোসিটি না, তাহলে এইটার জন্য কোনো ইনডিউসড ইএমএফ হবে না, সেম ডিরেকশন হয়ে যাচ্ছে, শুধুমাত্র এল sin থিটার জন্য ইনডিউসড ইএমএফ হবে, এটা পারপেন্ডিকুলার। তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে, বি ইনটু ভি ইনটু এল sin থিটা, এল sin থিটা। লেন্থ টেরা থাকলে লেন্থকে সোজা বানাও, ভেলোসিটি টেরা থাকলে ভেলোসিটিকে সোজা বানাও, যেটাই টেরা হবে থাকবে সেটাকে সোজা বানাতে হবে আগে। সোজা বানানো মানে কম্পোনেন্ট করা, লেন্থকে দুটো কম্পোনেন্ট করলাম, একটা এল cos থিটা একটা এল sin থিটা। এবার দেখো এল cos থিটা আর ভেলোসিটি সেম ডিরেকশন, তাহলে এর জন্য কোনো ইনডিউসড ইএমএফ হবে না। তাহলে কার জন্য হচ্ছে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এল sin থিটা, ওর জন্য হয়। এতক্ষণ তো পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য তো হচ্ছিল, তাহলে পারপেন্ডিকুলার এখানে তো এল না, এখন এল sin থিটা নট এল, তাহলে বি ভি এল এর জায়গায় এল sin থিটা।
এটাই শেষ শেষ